দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি, ডাস্টবিন ও টিস্যু বক্সে 14 কেজি স্বর্ণ। জড়িত বিমানের কর্মীরা দাবি শুল্ক বিভাগের। উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। শনিবার দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর চুক্তি সই। 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনগণের হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ক্লিন ফিড থাকলেও সমাজে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো চ্যানেল চলবে না, জানালেন তথ্যমন্ত্রী। আগামী বছর থেকে অনলাইন পোর্টাল চালুর আগেই নিতে হবে নিবন্ধন। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বিমানের দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। উড়োজাহাজের ডাস্টবিন ও টিস্যু বক্সে মিলল 14 কেজি স্বর্ণের বার। এবারেও কাউকেই আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের দাবি, বিমানের কর্মী ছাড়া এমন চালান আনা সম্ভব নয়। গোয়েন্দাদের দাবি, চোরাচালান রোধে বিমানের কাছ থেকে কখনোই সহযোগিতা পাওয়া যায় না। এ সময় এ ধরনের ঘটনায় ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি দেওয়া হয়। দুবাই ফেরত বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটির দুটি টয়লেট যেন স্বর্ণের খনি। প্লাস্টিকের টিস্যুর বক্স কিংবা ময়লার ঝুড়ি, যেখানে হাত দেওয়া হয় সেখান থেকে বের হয়ে আসে স্বর্ণের বার। টয়লেটের চেম্বারের বিভিন্ন পয়েন্ট থেকে বেরিয়ে আসে 6টি কালো বান্ডিল, যেখানে লুকানো ছিল 120টি বার, যার ওজন 14 কেজি। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বর্ণের বড় চালান আসছে, এই খবরে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিন্তু বরাবরের মতো এই ঘটনাতেও কাউকে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ ব্যাপারে কোনো সদুত্তরও নেই তাদের কাছে। যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা ভালোই হতো। বিমান তো ধরেন একটা সরকারি সংস্থা, প্যাসেঞ্জার তারা আনা নেওয়া করে, তো প্যাসেঞ্জার আনা নেওয়াতে আবার যদি কোনো অসুবিধা হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিমানের কর্মকর্তাদের গ্রেফতার করা সম্ভব হলে চোরাচালান সম্পর্কে আরো তথ্য পাওয়া সম্ভব হতো। আগামীতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারিও দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক। বিমানের বডি খোলা তো একবার সহজ না, যা হোক আর কি, যারা টেকনিশিয়ান তারা খুলতে পারে, ওই খুলে ভিতরে ঢুকিয়ে দেয়। বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। যদি এরকম কন্টিনিউয়াস, যদি এরকম অসহযোগিতা আমরা দেখি, তো আমরা রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য আমরা হয়তো সেই পথে যাবো ইনশাল্লাহ। চলতি বছর এখন পর্যন্ত 40 কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। এখন ফৌজদারি মামলা হবে, তদন্ত হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষ। এদিকে গত 5 বছরে বিমানবন্দরের স্বর্ণ জব্দের 14টি ঘটনায় নাম এসেছে বাংলাদেশ বিমানের। এর মধ্যে করোনাকালেও গত 1 বছরে 40 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। দেশে আকাশপথে স্বর্ণ চোরাচালানে সবচেয়ে আলোচিত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় 150 স্বর্ণের বার আটক করা হয়। 17.5 কেজি ওজনের স্বর্ণের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা, যদিও আটক করা যায়নি সংশ্লিষ্ট কাউকেই। 29 এপ্রিল রাত 2টার দিকে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিশেষ ফ্লাইটে অভিযান চালিয়ে মেলে 3.25 কেজি ওজনের 28টি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের একটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে, যার বাজার মূল্য 2 কোটি 6 লাখ টাকা। এরপরও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভেতর অভিযান চালিয়ে ছোটখাটো স্বর্ণের চালান উদ্ধার হয়। 2015 সালে ফেব্রুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট সহ বিভিন্ন স্থানের স্ক্রু খুলে 62.5 কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যাত্রী নামানোর পর বিমানের বিশেষ স্থান থেকে স্বর্ণ উদ্ধার হওয়ায় এই চোরাচালানের সঙ্গে বাংলাদেশ বিমানের কর্মীরা জড়িত ছিল বলে মনে করে ঢাকা কাস্টমস হাউস। সংস্থাটি 2015 সালের 17 ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশও পাঠায়। বিমান কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্ত করে দোষীদের নামের তালিকা সহ 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও অজানা কারণে তার সুরাহা হয়নি আজও। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্য মতে 2017 থেকে 2020 সাল পর্যন্ত 17টি স্বর্ণের চালানের 10টি এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।
2013 সালের আগস্টে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দেশের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর স্বর্ণের চালান উদ্ধার হয়। এয়ারবাস 310 বিমানের কার্গো হোল্ডারে 124 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাষান্তরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে শরণার্থী সংস্থা UNHCR। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,000-এর বেশি রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবির থেকে নিয়ে যাওয়া হয় বহুল আলোচিত নোয়াখালীর ভাষান্তরে। দেশীয় 20টির বেশি এনজিও গত 1 বছর ধরে ভাষান্তরের রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিয়ে আসছিল, কিন্তু নানা সমস্যা ও অজুহাত দেখিয়ে বিদেশি কোনো এনজিও কিংবা দাতা সংস্থা ভাষান্তরে যেতে রাজি হয়নি। ফলে ভাষান্তরে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণভাবে বাংলাদেশি এনজিও সংস্থার মানবিক সহযোগিতার উপর নির্ভর করতে হতো। এই নিয়ে রোহিঙ্গাদের মধ্যে কিছুটা চাপা ক্ষোভও ছিল। হিসাবে আর হাম খরচ নাই, আর হাম খরচ চাই, হাম খরচ চাই আর খেতে হলা মানে গরিবের 5টা চাই আর দানা দুনা চাই আর মানে কি আর খেতে হলা মানে আল চাষ গরিবাল্লা চাই আর এটা এনজিও নোয়াইয়ের তাহলে এখন আর বানাবাদ তাদের ডাইল খাইলে নইবাদা তাহলে আর তুন কি আর দোয়া মাছ খাবার দোয়া গোসা খাবার সময় দেয়া খাওয়া লোয়া খাবার সময় দোয়া ওষুধ লোয়া খাবার যারা পাও করি আর নিজেরা ধর্ম করি আর নিজেরা চলতাম চাই। নানা শর্ত দিয়ে রোহিঙ্গাদের ভাষান্তরে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে বিরোধিতা করে আসছিল বিদেশি এনজিও এবং দাতা সংস্থাগুলো। তারপরও রোহিঙ্গারা সব প্রণোদিত হয়ে ভাষান্তরমুখী হলে তারা কিছুটা চাপে পড়ে যায়। শেষে কিছুটা নমনীয় হয়ে জাতিসংঘ ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিতে রাজি হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। হবে সমঝোতা স্মারক হবে আগামী শনিবার দুপুর 12টায় মিনিস্ট্রিতে কনফারেন্স হবে। আমি একদিকে সাইন করবো আর একদিকে ইউএনএসসির হেড করবে। এই জিনিসটা অত্যন্ত একটা আশার বাণী নিয়ে আসছে যে রোহিঙ্গারা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এই যে ভাষান্তরে যে আনঅ্যাটেন্ডেড নোটিস অবস্থায় ছিল সেটা এখন তাদের ফোকাসে আসবে এবং তারা সেখানে রোহিঙ্গারা এখন স্থিতিশীল হতে ওখানে এই বিষয়টা অনেক রোহিঙ্গাদেরকে সাহায্য করবে। তারা সেখানে অনাহার বা অভুক্ত থাকার যে একটা সম্ভাবনা ছিল সেটার থেকে এখন তারা পরিত্রাণ পাবে। বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার 34টি আশ্রয় শিবিরে 12 লাখের বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে নিয়ে যেতে চায় বাংলাদেশ সরকার। আর এই 1 লাখ রোহিঙ্গার জন্য আবাসন সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই ভাষান্তরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। এজন্য আইন ও প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবীন কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। 75-এর 15ই আগস্টের পর ন্যায় বিচারের জন্য কি কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ করলেও সামরিক শাসকরা দেশ ও জনগণের উন্নয়নের চিন্তা করেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট
জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। করোনার টিকা সবাই পাবেন বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। সারা জীবনের সব প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবং তিনি জাতিসংঘ সফরের সার্বিক দিক অবহিত করতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর সীমাবদ্ধতায় দীর্ঘদিন পর সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে একটি প্রতিবেদন হস্তান্তর করেন সরকার প্রধান। এছাড়া রাষ্ট্রপতিকে দেশে কোভিড টিকাদানের বিষয়েও সার্বিক দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্প্রতি এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজে বিরূপ প্রভাব ফেলবে ক্লিন ফিড হলেও এমন অনুষ্ঠান প্রচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি জানান, আগামী বছর থেকে কোনো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 120টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল নয়, তথ্য মন্ত্রণালয়ের এমন শর্তের মুখে ঢালাওভাবে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। এতে বর্তমানে ক্লিন ফিড ডে এমন 24টি বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের দর্শকরা। একসময় বিদেশি চ্যানেল বন্ধের জন্য জোর দেওয়া তথ্য মন্ত্রণালয়কে তাই এখন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে উল্টো ক্লিন ফিড দেওয়া বিদেশি চ্যানেল চালু করতে। আশার কথা হচ্ছে দেশীয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো ও কেবল অপারেটরদের সংগঠন কোঅপ ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে 24টি বিদেশি চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলগুলো ক্লিন ফিড দিলে তা সম্প্রচার করা হবে বলে তথ্য মন্ত্রণালয়কে আশ্বস্ত করা হয়েছে। তবে কোনোভাবে কেবল অপারেটরদের বিজ্ঞাপন সহ চ্যানেল চালাতে দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছে, ডিটেলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহসা শুরু করবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। যেসব পত্রিকা দৈনিক প্রকাশ করা হয় না সেগুলো ডিক্লারেশন বাতিলের পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণার বিষয় রোধেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রায় 1300-র উপরে দৈনিক পত্রিকা এখন ডিক্লারেশন আছে। আমরা 400কে চিহ্নিত করেছি যেগুলো বের হয় না, হঠাৎ বের হয়। সেগুলো বন্ধ হলে ওই যে এক ছাপাখানা থেকে 10টা পত্রিকা বের হওয়া সেটিও বন্ধ হয়ে যাবে। আগামী বছর যারা নতুন করে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে চায় তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। যেগুলো নতুনভাবে বের হবে সেগুলোর কথা বলেছি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ 3 কিশোরীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তারা জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে জাপানে নিয়ে যাওয়ার কথা বলে 3 কলেজ ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যায় পূর্ব পরিচিত তরিকুল্লাহ ও হাফসা। পথে দেয়া হয় ছদ্মনাম এবং জাপানি স্টাইলে কাটা হয় চুল। র্যাবের ধারণা পাচারের উদ্দেশ্যেই এই ঘটনা। 30 সেপ্টেম্বর নিখোঁজ হন রাজধানীর পল্লবীর কলেজ পড়ুয়া 3 কিশোরী। বুধবার ভোরে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাদের উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে 3 কিশোরীকে তাদের বন্ধু তরিকুল্লাহ ও ফেসবুকে পরিচিত হাফসা জাপানে নিয়ে যাওয়ার কথা বলে। প্রথমে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। পথে কুমিল্লায় জাপানি স্টাইলে কাটা হয় 3 কিশোরীর চুল। দেয়া হয় নতুন মোবাইল ফোন, যেখানে ছিল না কোনো সিম। তাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে উন্নত জীবন কিভাবে যাপন করা যায়। এদের বাড়িতে অনেক সময় পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়, ধর্মীয় কাজে চাপ দেওয়া হয়, বিষয়গুলো নিয়ে তারা বিরক্ত ছিল। একটি সুন্দরী মহিলার সঙ্গে তাদের পরিচয় হয়। সেই মহিলা বলেন যে
তিনি জাপানে থাকেন এবং জাপানে তাদেরকে নিয়ে যেতে পারবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। কক্সবাজার গিয়ে একটি হোটেলে ওঠেন 3 কিশোরী, পরে কলাতলি বিচে গেলে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় 2 যুবক। এই ঘটনায় ভয় পেয়ে 3 কিশোরী একদিন হোটেলে অবস্থান করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার পথে রওনা হন। তারা একদিন টোটালি হোটেল থেকে বের হয়নি ভয়। 4 তারিখ বিকেলবেলা তাদের কথা অনুযায়ী কলাতলি যে বিচ আছে, এই বিচ এলাকা থেকে আরেকটু সামনে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই 2 জন তাদের টাকা পয়সা নিয়ে নেয়। কিশোরীরা মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিল দাবি করে পরিবারের সদস্যরা বলছেন, দালালদের প্ররোচনায় তারা 3 জনই জাপানি ভাষাও শিখছিল। ওরা 3 জনে নাকি শুনছি যে ইংলিশ এবং জাপানি ভাষা শেখার জন্য আসে, শেখে, বসে, এরকম আমরা ওদের মুখ থেকে শুনছি। কিন্তু এরকম যে একটা চক্রের হাতে ওরা এই উদ্দেশ্যে মানে 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 জড়াই যাবে এটা আমরা বুঝতে পারি না। 70,000 টাকা ছিল, ওটাও গেছে, মোবাইল লয়ে গেছিল, সব গেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় তরিকুল্লাহ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো না হলেও হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এদিকে এই ঘটনায় গ্রেফতারে আরও 3 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল 29 সেপ্টেম্বর রাতে লম্বাসিয়া ক্যাম্পে নিজের অফিসে একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর থেকে তার অফিস ও পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশ ও এপিবিএনের টহল। মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত 5 আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও পুলিশ। এর মধ্যে গত রোববার গ্রেপ্তার আসামি সলিম ও শওকতকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এরপর বুধবার গ্রেপ্তার আরও 3 আসামি আব্দুস সালাম, ইলিয়াস ও জিয়াউরকে আদালতে তুলে রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 3 জন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এই মামলা সংগঠনে নেপথ্য কি কারণ রয়েছে, ঘটনা সংগঠনে কার কি ভূমিকা, এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা তৎপর রয়েছি। এই হত্যাকাণ্ডের পর ক্যাম্পে বাড়ানো হয়েছে চেকপোস্ট। নিয়মিত অভিযান পরিচালনা করছে এপিবিএন। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডটি আমার যেটা ধারণা অল্প কিছুদিন পরে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন যে এটা মিলে আমরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছি। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তাদের ব্যাপারে ধারণা পাওয়া গেছে। প্রাথমিকভাবে যে ধারণা পেয়েছি এবং এই ধারণার ভিত্তিতে আমরা হলো যে অনেকটা নিশ্চিত হচ্ছি যে কয়েকজন ব্যক্তি এই ঘটনা সংঘটনের সময় ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উখিয়া থানায় মামলা করেন। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। যারা মেরেছে আমরা তাদের বার করব, আইডেন্টিফাই করব এবং তাদের শাস্তি দেব, যাতে আর এই ধরনের দুর্ঘটনা কখনো না হয়। আর এমনিতে রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি। আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে। সো উই হোপ এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব। আচার বলে সৌদিগামী আবুল বাশারের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেয় বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মী। সেই ইয়াবার কারণে 20 বছরের জেল হয় তার। এখন স্বামীর মুক্তি চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাশারের স্ত্রী। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পরিচ্ছন্নতা কর্মী নূর মোহাম্মদকে গ্রেফতার করলেও 4 দিনের মাথায় জামিনে বের হয়ে গেছেন তিনি। গত 12 মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যায় সৌদিগামী আবুল বাশারের ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নূর মোহাম্মদ। প্যাকেটটি সৌদি আরবে নিয়ে যেতে বাশারকে অনুরোধ করে সে। তার অনুরোধে নেয়ার পর সৌদি বিমানবন্দরে তল্লাশিতে আবুল বাশারের ব্যাগে মিলে 5000 ইয়াবা। ইয়াবার মামলায় গত মাসে 20 বছরের কারাদণ্ড হয় বাশারের। গ্রেফতারের 21 দিন পর স্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানায় বাশার। উনি জিজ্ঞাসা করছে যে আপনার এটার মধ্যে কি, পরে বলল যে আসারের কথা বইলা, পরে বলছে যে আপনি একটু খুইলা দেখান। পরে কয় যে এটা তো ভালো করে প্যাকেট করা, আমি আপনাকে কিভাবে দেখাবো, আর মানুষের কথা কি আপনি বিশ্বাস করেন না। পরে আমার হাজব্যান্ডের ফ্লাইটের সময় হয়ে গেছে,
উনি আর কারোরে কিছু বলতে পারে না, উনি চলে গেছে এখান থেকে। 13 এপ্রিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন রাবেয়া। নড়ে চড়ে বসে প্রশাসন। সিসিটিভি ফুটেজ দেখে একে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদকে গ্রেফতার করে এপিবিএন। যদিও গ্রেফতারের 4 দিন পরই জামিনে বের হয়ে যায় সে। এদিকে নিরপরাধ স্বামীর মুক্তির দাবিতে সন্তান কোলে নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন বাশারের স্ত্রী রাবেয়া। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, বাশারের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাংলাদেশি দূতাবাসকে বলা হয়েছে। সাজা বাতিল চেয়ে আপিলের প্রস্তুতি চলছে। মন্ত্রী আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি কাজটা হবে। 4 মাসের ছুটি শেষে গত 11 মার্চ রাতে কর্মস্থল সৌদি আরবে ফিরছিলেন বরিশালের আবুল বাশার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 5 দিনমজুরের অ্যাকাউন্টে 2,46 লাখ টাকা। সরকারি টাকা আত্মসাৎ করতে গাজীপুরের শ্রীপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠায়। পরে ওই কর্মকর্তারাই টাকা তুলতে গেলে সন্দেহ হয় ব্যাংক ম্যানেজারের। ধরা পড়ে প্রতারণার বিষয়টি। করোনায় গরিব অসহায়দের 1 লাখ টাকা করে দিচ্ছে সরকার। এজন্য দরকার ব্যাংক হিসাব। কুড়িগ্রামের 5 দিনমজুরকে এমন প্রলোভনে ফেলে গাজীপুর শ্রীপুর উপজেলার হিসাব রক্ষণ অফিসের কর্মচারী স্বপন। 5 জনের নামে খোলে অ্যাকাউন্ট। তাদের কাছ থেকে নেওয়া হয় 1000 করে টাকা। শ্রীপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের ভুয়া অ্যাডভাইসের মাধ্যমে বিধবা ফুলমণি, কমল, প্রভাস, রঞ্জিত ও সুবলের অ্যাকাউন্টে টাকাও যায়। কিন্তু সেই টাকার পরিমাণ 1 লাখ বা 2 লাখ নয়, 40 থেকে 50 লাখ করে, যে টাকার কথা জানতেনও না তারা। এরপর ওই টাকা তুলতে যায় হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা। খোঁজ নিয়ে ব্যাংক জানতে পারে দিনমজুরের অ্যাকাউন্টে টাকাগুলো রয়েছে। তাতেই সন্দেহ হয় ব্যাংক ম্যানেজারের। স্থগিত করা হয় লেনদেন। এ ঘটনায় মামলা করা হয়। যে মামলায় নিরপরাধ 5 দিনমজুর সহ 9 জনকে আসামি করা হয়। 4 জুলাই কুড়িগ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 3 মাস ধরে তারা কারাগারে। বুধবার উচ্চ আদালতে হয় তাদের জামিন শুনানি। 1 বছরের জন্য জামিন দিয়ে আদালত জানতে চান লুটপাটকারীদের পরিবর্তে সাধারণ কৃষকদের কেন ফাঁসানো হলো। যখন সোনালী ব্যাংকে টাকাটা ড্র করতে গেছে তখন ম্যানেজার সাহেব খবর নিলেন যে এরা তো দিনমজুর, এদের কাছে এত টাকা কেমন করে আসলো। তখন তাদের সঙ্গে কথা বলে দেখা যায় যে তারাই টাকা সম্পর্কে কিছুই জানে না। এখানে 164 স্টেটমেন্ট আছে, এই আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা এই ঘটনার সাথে প্রকৃত অর্থই জড়িত কিনা সেটি কিন্তু তদন্তকারী সংস্থা বের করবে। আইনজীবীরা বলছেন, সরকারি টাকা আত্মসাৎ করতেই হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা দিনমজুরদের ফাঁদ হিসেবে ব্যবহার করেছেন। তবে ব্যাংকের সচেতনতায় সেটি রক্ষা করা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত রাজধানী ঢাকা। চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে এই শহর। এতে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা। কমছে মানুষের কর্মক্ষমতাও। আন্তর্জাতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। উষ্ণায়ন বাড়তে থাকায় বাড়ছে বিভিন্ন শহরে তাপমাত্রা। আর এই চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় ঢাকা রয়েছে শীর্ষে। সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় আশঙ্কাজনক এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস গত সোমবার গবেষণাটির ফলাফল প্রকাশ করে। বিশ্বব্যাপী চালানো ওই গবেষণায় দেখা গেছে চরম উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বাড়ছে, যার কারণে বাংলাদেশের মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকাতেও উপরের দিকে অবস্থান বাংলাদেশের। এই তালিকার শীর্ষ স্থানে ভারত, এরপরেই বাংলাদেশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর প্রসঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে, 1983 সালে এই শহরে জনসংখ্যা 40 লাখ থাকলেও এখন 2,20,00,000 মানুষ বসবাস করেন। শহরে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়েই চলেছে। গবেষণায় 1983 থেকে 2016 সাল পর্যন্ত বিশ্বের 13,000-এর বেশি শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এর সঙ্গে তুলনা করা হয়েছে ওই সময়ে শহরগুলোর মোট জনসংখ্যার তথ্য। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার ভোরে ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গাকে আবাহন করা হয়। আফরোজা মোটুসির রিপোর্ট। উলুধ্বনি আর চণ্ডীপাঠের মাধ্যমে মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তে। বুধবার ভোর থেকেই দুর্গাকে আগমন জানাতে তাই শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। রাজধানীর মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার। মঙ্গল কামনা ও রোগমুক্তি চেয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা এবার আসছেন ও ঘটকে এবং যাচ্ছেন দোলায়। আমরা বিশ্বাস করি মা যখন দোলায় যান তখন পৃথিবী থেকে জরা বাঁধি সবকিছু নিয়ে চলে যান। এবার আমাদের প্ল্যানিং আরো বেটার এবং হোপফুলি এবার পূজা উদযাপন আরো সুন্দরভাবে হবে, সবাই একসাথে হবে। দেবীকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকল দুঃখ কষ্টের মাঝেও দেবী দুর্গা আশার আলো। যেমন করে অসুর বধ করেছিলেন তিনি, ঠিক তেমনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতি বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপ উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহালয়ার সন্ধ্যা থেকেই একের পর এক মণ্ডপ উদ্বোধন করেন তিনি। বিশ্বজিৎ দাসের ক্যামেরার কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। দক্ষিণ কলকাতার মুদিয়ালি এলাকার শিব মন্দির সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির পূজা এবছর 85তম বছরে পা রাখল। করোনার কারণে এবার তাদের আয়োজন কিছুটা কম হলেও মহামারী সংকট থেকে উত্তরণের যাত্রাকে প্রতিপাদ্য করে আলোচনায় উঠে এসেছে পূজার এই আয়োজক ক্লাবটি। বিশ্বের বৃহত্তম লকডাউন ছিল ভারতে টানা 68 দিন, আর তখন হাজার হাজার শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে আটকে গিয়েছিলেন আর পড়েছিলেন চরম মানবিক সংকটে। আর সেই সংকটের ছবি এক বছর পর উঠে এলো দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গা উৎসব কমিটির থিমে। ব্যতিক্রমী এই পূজার আয়োজন নিয়ে কথা বললেন এখানকার শিল্পী ও ক্লাব কর্মকর্তারা। আদতে আমরা করছি হচ্ছে মা দুর্গার আরাধনা, তার বাইরে যেটা করছি সেটা হচ্ছে আমার সারা বছরের চিন্তা ভাবনা, বহু মানুষকে নিয়ে যে আমরা একটা কাজ করছি, যে এগিয়ে নিয়ে যাচ্ছি। পুজো একটা আনন্দের ব্যাপার, মানে পুজোটা খালি অঞ্জলি দিলাম বা সেরকম ব্যাপার না। পুজোতে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে লোকজন, প্যান্ডেল হপিং, এগুলো সমস্ত একটা পুজোর অঙ্গ। প্রতি বছরের মতো মহালয়ার দেবী পক্ষ থেকেই পূজা মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি 3টি বড় মণ্ডপের উদ্বোধন করেন। এবং অগ্রণী ভূমিকা খুব ভালো কাজ হয়। এবারে যে ধারাবাহিকতা হচ্ছে বা প্রতিটা প্যান্ডেল যেভাবে হচ্ছে খুবই ভালো হয়েছে। আমি যখনই এখানে আসি ফোরাম ফর দুর্গাপুজো কমিটির হিসেব মতে কলকাতায় এবার বড় মণ্ডপের সংখ্যা 360টি। আদালতের নির্দেশে করোনার কারণে এবার সব মণ্ডপ থাকবে দর্শনার্থী শূন্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 150 কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার ফোরাম। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে প্রায় 6 ঘন্টা ফেসবুক বন্ধ থাকার পরদিন। রোমানিয়া ভিত্তিক সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রাইভেসি অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ফেসবুক ব্যবহারের নিরাপত্তা নিয়ে। ফেসবুক সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ফেসবুকের ইতিহাসে 2019 সালের পর এমন বড় ধরনের বিপর্যয়ের ঘটনা আগে কখনো ঘটেনি। এত দীর্ঘ সময় বন্ধ থাকেনি সামাজিক যোগাযোগ এই মাধ্যমটি। ফেসবুক বিভ্রাট বা বিপর্যয়ের ঠিক পরদিনই প্রকাশিত প্রাইভেসি অ্যাফেয়ার্সের এই প্রতিবেদন নতুন চমকের সৃষ্টি করেছে। যদিও প্রাইভেসি অ্যাফেয়ার্স বলেছে 4 অক্টোবরের বিপর্যয়ের সঙ্গে 150 কোটি ব্যবহারকারীর তথ্য বিক্রির কোনো সম্পর্ক নেই। এই ঘটনা ঘটেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ফেসবুকের একজন মুখপাত্রও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন বিপর্যয়ের এ সময়ে কোনো ব্যবহারকারীর ডাটা বেহাত হওয়ার প্রমাণ মেলেনি। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন এই বন্ধ থাকার পেছনে রয়েছে অন্য কোনো বড় কারণ।
প্রাইভেসি অ্যাফেয়ার্স মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফেসবুক প্রায় 150 কোটি গ্রাহকের তথ্য একটি হ্যাকার ফোরামের কাছে বিক্রি করেছে। এই বিক্রির ক্ষেত্রে প্রতি 1 মিলিয়ন বা 10 লাখ ব্যবহারকারীর তথ্যের জন্য $5,000 মূল্য পরিশোধ করতে হয়েছে ক্রেতা হ্যাকার ফোরামকে। অর্থাৎ 150 কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিনতে হ্যাকার ফোরামের ব্যয় হয়েছে $7,50,000। ফেসবুকের বিপর্যয়ের ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সূত্রে আরও জানা যায়, রাউটারে নতুন কনফিগারেশনটি চলছিল ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটি কমন সুইচ প্ল্যাটফর্ম তৈরির জন্য। এর মাধ্যমে ফেসবুক এবং এর অধীন মাধ্যমগুলোর মধ্যে প্রয়োজনীয় ডাটা দেয়া নেওয়া সহজ হতো। সেই কাজটি চলমান থাকা অবস্থায় পুরা রাউটিং ব্যবস্থায় বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয় এবং ফেসবুক ও এর অধীন সবগুলো অনলাইন সেবা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত সেই কারিগরি ত্রুটি সারিয়ে তোলার প্রাথমিক কাজটি সম্পন্ন হয়েছে। এখন আগের ত্রুটিগুলির দিকে লক্ষ্য রেখে কনফিগারেশনের কাজ চলছে। সূত্র আরও জানায়, এবার বিপর্যয়ের ক্ষেত্রে 2019 সালের মতো সার্ভারের ত্রুটি ঘটেনি। সেবার ফেসবুক বন্ধ ছিল টানা 14 ঘন্টা। বিশ্বের 1 নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন আমাদের জীবনের অংশ। মানুষের মৌলিক তথ্য সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি ছাড়া যেন আমাদের এক মুহূর্ত চলে না। লস্কর আল মামুন, সময় সংবাদ, ফেসবুক সদর দপ্তর, 1 হ্যাকারওয়ে, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। ফ্রান্সের ক্যাথলিক চার্চে ধর্মীয় যাজকদের হাতে যৌন হয়রানির শিকার হয়েছে 2,16,000 শিশু। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংক্রান্ত তদন্ত কমিশন। 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত ক্যাথলিক চার্চে যাজকদের মাধ্যমে নির্যাতিত হয় শিশুরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে 1950 সালের পর থেকে গেল কয়েক দশকে চার্চের যাজক ও উচ্চপদস্থ ধর্মীয় কর্মকর্তাদের দ্বারা 2 লাখেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। চার্চের যৌন নির্যাতন তদন্তে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর ও ভয়াবহ চিত্র উঠে আসে। যৌন নির্যাতনের শিকার হওয়া এসব শিশুদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু, যাদের বয়স ছিল 10 থেকে 13 বছর। এ তদন্ত কমিশনের সাথে যুক্ত ছিলেন ডাক্তার, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও ধর্মতত্ত্ববিদরা। 2.5 বছর ধরে চলা এ তদন্তের সাথে 6,500-এর বেশি সাক্ষীর সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গেছে। 2500 পৃষ্ঠার এ প্রতিবেদনে দেখা গেছে ভুক্তভোগীদের বেশিরভাগই সমাজের বিভিন্ন শ্রেণীর বালক। আর এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে চার্চ, আদালত ও পুলিশের আর্কাইভে সংরক্ষিত বিভিন্ন দলিলপত্র ও যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে এমন যৌন নির্যাতনের ঘটনার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর 2018 সালে ফরাসি ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের আদেশ দেয়। আর কমিশন প্রধান বলেছেন, এই সংখ্যাগুলো সবার মধ্যে যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনি এই ঘটনা বেশ ভয়ঙ্কর। একই সাথে তিনি বলেন, 2000 সালের গোড়ার দিকে ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ আক্রান্তদের সাথে নিষ্ঠুর উদাসীন আচরণ করে। ভিকটিম অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, এই প্যানেল এমন 22টি তথ্য প্রমাণ কৌশলীদের হাতে তুলে দিয়েছে, যা দ্বারা এখন ফৌজদারি পদক্ষেপ নেওয়া সম্ভব। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কাতারে করোনা পরিস্থিতির উন্নতি হতে থাকায় বাধ্যতামূলক ফেস মাস্ক ব্যবহারে শিথিলতা এসেছে। খোলা জায়গায় বা রাস্তায় বের হলে পরতে হবে না ফেস মাস্ক। কাতার সরকারের এমন সিদ্ধান্ত স্বস্তি বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে গণজমায়েত, দোকানপাট, মার্কেটগুলোতে এখনও মাস্ক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনা সংক্রমণের শুরু থেকেই ফেস মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করে দেশটির সরকার। মাস্ক ব্যবহার না করলে রাস্তায় অনেককে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। দেশটির করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আসায় একে একে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। এরই আওতায় বর্তমানে মাস্ক ব্যবহারে আনা হয়েছে শিথিলতা। খোলা জায়গায় বা রাস্তায় বের হলে মাস্ক পরা লাগবে না। কাতার সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতারের যে করোনা পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনকভাবে কমে আসছে। আর কাতার সরকার এদিকে খুবই যত্নবান ছিলেন, যার কারণে করোনা পরিস্থিতি সবসময় কাতারে ভালো ছিল। আউটসাইডে মাস্ক
ব্যবহার অনেকটা শিথিল করা হয়েছে, কারণ পরিস্থিতি বেশ উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কাতারে এরই মধ্যে 92% মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন, এখন চলছে তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজের প্রয়োগ। প্রতিদিন করোনায় গড় আক্রান্তের হার কমে 50 জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা একেবারেই শূন্যের কোঠায়। সময় সংবাদ, কাতার। বড় কোনো চমক ছাড়াই অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির আগের পরিচালনা পরিষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন মুখ 6 জন, তবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিসিবি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রিকেট বোর্ড কার্যালয়ে নির্বাচনী উত্তাপ ছিল বারুদে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল হোম অফ ক্রিকেট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কাউন্সিলরদের আস্থাভাজন এবং জনপ্রিয়তার শীর্ষে থাকায় ক্লাব ক্যাটাগরি থেকে বিপুল ব্যবধানে নির্বাচিত হবেন এমনটাই ধারণা ছিল সবার। অবশ্য তাই হয়েছে। পাপনের ব্যালটে পড়েছে সর্বোচ্চ 53 ভোট। তবে টানা তৃতীয়বারের মতো সভাপতি হবার আগে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। কারণ আগের দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কাকে বলে আসলে আমি ক্রিকেট বোর্ডের আগে দেখিনি। গত দুইবার নির্বাচন হয়নি। আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই। শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারতো, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এইবার প্রথমবার দেখে হয়তো তারা একটু সন্দিহান ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির আগের পরিচালনা পর্ষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। যে 6 জন নতুন মুখ, তার মধ্যে 5 জনই ক্লাব ক্যাটাগরির আর একজন ঢাকা বিভাগের। এর আগে এনএসসি থেকে 2 জন আর আঞ্চলিক ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আকরাম খান, আজম নাসির, শেখ সোহেল সহ মোট 7 জন। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বড় পরিধিতে চিন্তা করেছিলাম যে বড় পরিধিতে কাজ করব, সেই সুযোগটা হয়তো হয় নাই, বাট আমি সবসময় ক্রিকেটের সাথে আছি। এমন দোয়া করি যেন বিশেষ করে যারা নতুন পরিচালনা পর্ষদে আসবেন তাদের জন্য সবসময় শুভকামনা, যেন বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে। গতানুগতিক কাজ হচ্ছে, বাট এখন বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়। তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি আমরা করব ইনশাল্লাহ। যেটা নির্বাচন হওয়ার কথা ছিল সে ধরনের নির্বাচনই হয়েছে এবং যোগ্য ক্যান্ডিডেটরাই এসছে, নির্বাচনের মাধ্যমে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এদিকে ক্যাটাগরি 3-এ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে 37-3 ভোট ব্যবধানে হেরেছেন সুপরিচিত কোচ নাজমুল আবেদিন ফাহিম। রাজপথের রাজনীতির মতো বিসিবির নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের আগে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। অতীতে এই প্রতিশ্রুতিগুলো কোনো বাস্তবায়ন ঘটেনি। এবারও নতুন মুখের পাশাপাশি সাবেক সংগঠকরা যারা বিজয়ী হয়েছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন না ঘটে তাহলে দেশের ক্রিকেট উন্নয়ন কিন্তু এক জায়গাতেই থমকে দাঁড়াবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপের খবর, ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না কোচ অস্কার ব্রিজেন। প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে ভালো পারফর্ম করার লক্ষ্য কাপ্তান জামান ভুঁইয়ার। অন্যদিকে কঠিন ম্যাচে জয় তুলে নিতে চায় মালদ্বীপও। মেলের রাশমি থানোতে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত 10টায়। সেলিম আহমেদের ক্যামেরায় এসএম ইকবালের রিপোর্ট। সংবাদ সম্মেলনে এসেও জামাল ভুঁইয়ার দৃষ্টি রাশমি থানুর মেইন পিচে। মালদ্বীপ ম্যাচ শুরু করার আগে আরও একবার ভালো করে দেখে নিলেন সবকিছু। অনেক জটিল সমীকরণ আছে এখানে, যার সহজ সমাধান শুধুই জয়। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে আসছে পরিবর্তন। রাকিবের জায়গায় খেলছেন ইব্রাহিম। সাদকে রাইট উইংয়ে রেখে মাঝের 2 জন বিপ্লু আর সোহেল। রাইট ব্যাকে এবারের সাফে বিশ্বর স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াদুল রাফি।
নতুন করে বলার কিছু নেই, আমরা জিততে চাই। দল ভালো অবস্থানে আছে, সাফের ফাইনালে খেলতে হলে পয়েন্ট হারানো যাবে না, তবে স্বাগতিকদের বিপক্ষে খেলতে হবে, তাই ম্যাচটা অনেক কঠিন আমাদের জন্য। প্রবাসীদের এই ম্যাচ দেখা নিয়ে এখন উত্তপ্ত মালে। মাঠে ঢুকতে পারবেন মোটে 200 জন, তাই হোম ক্রাউড মিস করবে বাংলাদেশ। তবে সেসব নিয়ে চিন্তিত নন কাপ্তান জামাল ভুঁইয়া। মালদ্বীপ কেমন করবে সেটা নিয়ে আমি বিব্রত নই। আমরা ভালো করতে চাই। মাঠে দর্শক থাকলে সেটা আমাদের অনুপ্রাণিত করে, তবে মাঠে দর্শক না থাকলেও আমরা সেটা মানিয়ে নেব। অনুশীলন শেষে এদিন গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কেক দেয়া হয় বার্থডে বয় তারিক কাজীকে। দলকে জয় উপহার দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখতে চান এই ডিফেন্ডার। আমরা সবকিছু করব জিতার, so that we win and we will do our everything. এই ম্যাচের আগে মালদ্বীপ যে বেশ চাপে রয়েছে তা বোঝা যায় ওদের আচরণেই। ফ্লাড লাইটে অনুশীলন করা স্বাগতিকরা ছবি দেয়নি গণমাধ্যমকে, কারণ একটাই, কোনোভাবেই যাতে ওদের কৌশল বুঝে না ফেলে বাংলাদেশ। আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় জয় পেতেই হবে, তবে বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়ে ড্র করায় ওদের আত্মবিশ্বাসটাও দারুণ। তবে রাকিব আর বিশ্বনাথের অনুপস্থিতির সুযোগ নেব আমরা। যে মালদ্বীপকে একটা সময় হেসে খেলে হারাতো বাংলাদেশ, তাদের বিপক্ষেই গেল 18 বছর ধরে জয় বঞ্চিত লাল সবুজরা। এই ম্যাচে তার ব্যত্যয় অবশ্যই ঘটাতে হবে, নয়তো জামাল ভুঁইয়াদের জন্য কঠিন হয়ে যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সমীকরণে টিকে থাকা। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে অপ্রীতিকর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাশেম আদিল জলিল। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মালদ্বীপে খেলতে এসে মাঠে অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন জামাল ভুঁইয়ারা। প্রবাসী বাংলাদেশিরা শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচে গ্যালারি পূর্ণ থাকলেও স্বাগতিক মালদ্বীপের ম্যাচের আগে উল্টে যায় নিয়ম। বাংলাদেশের সমর্থকদের মাত্র 200 টিকিট দিয়ে বিদায় করে দেয়। এ নিয়ে সংবাদ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক SM ইকবাল ও ভিডিও জার্নালিস্ট সেলিম আহমেদকে হেনস্থা করা হয়। বিষয়টি কানে যায় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাশেম আদিল জলিলের। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এছাড়া দ্রুত এই ঘটনার যাচাই করে ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি, ডাস্টবিন ও টিস্যু বক্সে 14 কেজি স্বর্ণ। জড়িত বিমানের কর্মীরা দাবি শুল্ক বিভাগের। উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ।